সো ওয়েলকাম এভরিওয়ান, আমরা আজকে গতিবিদ্যার সেকেন্ড লেকচার দেখব। তো সবাই আজকে হেডিং দাও মোশন। মোশন বা বাংলায় একে বলা হয় গতি। ওকে, তো গতির ডিফারেন্ট কাইন্ডস অফ কত ধরনের গতি হতে পারে আমরা আজকে দেখব। তো অ্যাকর্ডিং টু ট্রাজেক্টরি বা গতিপথ অনুসারে আমাদের গতি তিন ধরনের: ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল, থ্রি ডাইমেনশনাল। ওকে, তো ওয়ান ডাইমেনশনাল মোশন সেটা তোমরা হচ্ছে ক্লাস 9-10-এ দেখে আসছি ছোটবেলায়। ধরো যেমন কোনো বস্তু সরলরৈখিক পথে যেমন যায়, ধরো এইভাবে একটা বস্তু যাচ্ছে, এটা হচ্ছে স্ট্রেট লাইন, এ তো অলওয়েজ একটা পথেই যাচ্ছে। বা হচ্ছে কোনো পরন্ত বা নিক্ষিপ্ত বস্তুর গতি, এগুলো হচ্ছে ওয়ান ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল। টু ডাইমেনশনাল মোশন তোমরা এখন পর্যন্ত দেখো নাই। টু ডাইমেনশনাল মোশন এই চ্যাপ্টারে আমরা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে টু ডাইমেনশনাল মোশন এই চ্যাপ্টারের জন্য। ওয়ান ডাইমেনশনালও আছে এই চ্যাপ্টারে, বাট টু ডাইমেনশনটা বেশি ইম্পর্টেন্ট, কারণ টু ডাইমেনশন তোমরা ইন্টারমিডিয়েটে নতুন শিখবা। তো টু ডাইমেনশনাল মোশনের এক্সাম্পল হচ্ছে, সাপোজ ধরো আমি কোনো একটা বস্তুকে নিক্ষেপ করলাম এইভাবে। তো এইভাবে নিক্ষেপ করলে বস্তুটা কি এইভাবে যায় পড়বে? ধরো এখানে আমি এইভাবে নিক্ষেপ করছি, তো এই বস্তুটা এইভাবে কিছু একটা এইভাবে পড়বে। অথবা ধরো কোনো একটা বস্তুকে আমি বৃত্তাকার পথে এইভাবে বা এইভাবে ঘুরাচ্ছি, ধরো হচ্ছে বৃত্তাকার পথে একটা বস্তু এইভাবে ঘুরতেছে বা এইভাবে ঘুরতেছে, আনুভূমিক ভাবেও ঘুরতে পারে, উলম্ব ভাবেও ঘুরতে পারে। তো এখন দেখো, একে কোনো একটা নির্দিষ্ট সরলরেখায় চলতেছে, একে কোনো একটা নির্দিষ্ট সরলরেখায় চলতেছে না, এটা চিন্তা করতে পারি একটা তলে চলতেছে। যেমন এটা হচ্ছে ধরো এক্স ওয়াই তল, এর আনুভূমিকটাকে এক্স এবং উলম্বটাকে আমি ওয়াই চিন্তা করতে পারি। তেমনি এ এক্স ওয়াই তলে চলতেছে, মুভ করতেছে, তেমনি এ এক্স ওয়াই তলে মুভ করতেছে। তো এইখানে এই গতিটাকে ব্যাখ্যা করার জন্য দুইটা স্থানাঙ্ক ব্যবস্থার প্রয়োজন হইল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। তো এই ধরনের গতিকে আমরা বলি টু ডাইমেনশনাল মোশন। এই চ্যাপ্টারের মেইন ইম্পর্টেন্ট টপিক এইটাই, টু ডাইমেনশনাল মোশন। এরপরে যে জিনিসটা হলো সেটা হচ্ছে থ্রি ডাইমেনশনাল মোশন। থ্রি ডাইমেনশনাল মোশনটা কেমন? ধরো কোন একটা বস্তুতে এমন ভাবে ত্বরণ দেওয়া হলো যে যাতে এটা যাচ্ছে এইভাবে যাচ্ছে, কিন্তু এইভাবে বাঁকতে বাঁকতে যাচ্ছে, এরকম বাঁকতে মানে তোমার এর এক্স অক্ষেও আগাচ্ছে, ওয়াই অক্ষেও আগাচ্ছে, জেড অক্ষেও আগাচ্ছে, বেগ এক্স ওয়াই জেড তিনটা অক্ষে এর বেগ আছে। তো এই থ্রি ডাইমেনশনাল মোশনটা আমাদের আউট অফ সিলেবাস, এটা আমাদের লাগবে না, এটা আমাদের আউট অফ সিলেবাস। ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল আমাদের সিলেবাস আছে, তো আমরা এই দুটো নিয়ে আলোচনা করবো। ওকে, তাহলে এটা কি অ্যাকর্ডিং টু ট্রাজেক্টরি বা গতিপথের উপর ভিত্তি করে মোশনকে আমরা তিন ভাগে ভাগ করতেছি। দেন অ্যাকর্ডিং টু এক্সিলারেশন, আমার মোশন হলো অ্যাগেইন তিন প্রকার। এটা খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট হচ্ছে ইউনিফর্ম মোশন বা সুষম গতি বলি যেটাকে আমরা। দুই নম্বর হচ্ছে ইউনিফর্ম অ্যাক্সিলারেশন মোশন বা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন, এটা বাংলা আমার জানা নাই, বইয়ে কি দেওয়া সেটাও জানা নেই। তিন নম্বরটা হচ্ছে নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। নন ইউনিফর্মলি নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড। তো এই তিনটার মধ্যে ইম্পর্টেন্ট, তিনটার ডিফারেন্সটা বলতেছি। খুব সুন্দরভাবে এই জিনিসটা তুলে নাও, খুব ইম্পর্টেন্ট। অনেকের কনফিউশন আছে এগুলো নিয়ে, অনেক টিচার এগুলো আলোচনাই করে না। তো ফার্স্ট যেটা ইউনিফর্ম মোশন, সুষম গতি। তো সুষম গতিটা কেমন? এইটা হচ্ছে তোমার এখানে ত্বরণ শূন্য হয়। তাহলে সুষম গতির বৈশিষ্ট্য কি? ত্বরণ শূন্য। আর ইউনিফর্ম এক্সিলারেশন বা ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশনে হচ্ছে ত্বরণ কনস্ট্যান্ট হয়, সুষম ত্বরণ কনস্ট্যান্ট হয়। আর নন ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশনে ত্বরণ কনস্ট্যান্ট না, এখানে ত্বরণ চেঞ্জ হয় টাইমের সাথে সাথে।
বা কিছুর সাথে সাথে চেঞ্জ হইতে পারে ত্বরণ। তো এই ক্ষেত্রে ত্বরণ জিরো হওয়াতে আমরা জানি বেগ কনস্ট্যান্ট হবে। আর এইখানে তোমার ত্বরণ কনস্ট্যান্ট, এখানে ত্বরণ কনস্ট্যান্ট না। তো এগুলো নিয়ে আমরা আরো ডিটেইলস আরেকবার আলোচনা করব। ওকে, তাহলে আমাদের হচ্ছে অ্যাকর্ডিং টু অ্যাক্সিলারেশন আমাদের মোশন তিন প্রকার: ইউনিফর্ম মোশন, ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন আর নন ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড মোশন। এখন হেডিং দাও ফিউ পয়েন্টস অ্যাবাউট মোশন। ওকে, তো ফার্স্ট পয়েন্ট দাও, সেটা হচ্ছে দেখো বেগের দিক ও গতির দিক একই হলেও ত্বরণের দিক ও গতির দিক সর্বদা এক মিনিট সুন্দরভাবে তোলো। ধরো একটা বস্তু আহ উপরের দিকে উঠতেছে, হ্যাঁ? তো দেখো এর গতির দিক মানে যেদিকে আগাচ্ছে বেগ ওই দিকে না। কোনো বস্তুকে আমি যেদিকে মারি ওর বেগ যেদিকে থাকে ওইদিকে ওর আগে থাকে। ধরো একে এইভাবে মারছি তো এই দিকে আগাবে। কিন্তু এই এই সিনারিওতে ত্বরণ কোন দিকে? নিচের দিকে। এই সিনারিওতে ত্বরণ নিচের দিকে, কারণ ত্বরণ ভূমিতে হয় সবসময়, ভূমির দিকে। কিন্তু এই সিনারিওতেও ত্বরণ নিচের দিকে, হ্যাঁ? তো দেখতেছো যে তিনটা ক্ষেত্রে বেগ এবং গতির দিক একই, কিন্তু তোমার ত্বরণ একবার বেগের দিকে হয়েছে, বাকি দুইবার হয় নাই। তো এটাই বলছি যে বেগের দিক গতির দিক একই হলেও ত্বরণের দিক ও গতির দিক সর্বদা এক নয়। এটা মাথায় রাখতে হবে, এগুলো আমাদের কাজে লাগবে পরে। খুব সুন্দর করে তুলে নাও। দুই নম্বরে দাও বক্ররৈখিক গতির ক্ষেত্রে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শক বেগের দিক নির্দেশ করে। ধরো এটাকে যেটা দেখালাম যে বক্ররৈখিক গতি এইভাবে নিক্ষেপ করলে কি হবে, এরকম হবে গতিপথটা। তো ধরো আমার এই মুহূর্তে আমি বেগের দিক জানতে চাচ্ছি, তাহলে কি এই মুহূর্তে গতির দিক কি? আমরা এখানে স্পর্শ আট করলে এই মুহূর্তে গতির দিক পাবো না। তো এইটা হবে এই মুহূর্তের বেগের দিক। যেমন এই মুহূর্তের জন্য এই বিন্দুতে স্পর্শ আট করবো, এই মুহূর্তের জন্য এই বিন্দুতে স্পর্শ অঙ্কন করবো। তাহলে এটা বলছে যে বক্ররৈখিক গতির ক্ষেত্রে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের দিক, অঙ্কিত স্পর্শক বেগের দিক নির্দেশ করে। ধরো এরকম যদি গতিপথটা যদি এরকম হয়, তাহলে এই বিন্দুর গতি, এই বিন্দুতে স্পর্শক এটাই হবে বেগের দিক। গতির কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক বেগের দিক নির্দেশ করে।
ওকে, 3 নম্বর পয়েন্ট হলো অ্যাঙ্গেল বিটুইন ভি এন্ড এ। এই যে চিহ্নটাকে বলা হয় অ্যাঙ্গেল চিহ্ন। তো ভি মানে বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ যদি সূক্ষ্ম কোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল হয়, অ্যাকিউট অথবা সূক্ষ্ম কোণ, আবার অবস্টিউস অথবা স্থূলকোণ যদি হয়। যদি সূক্ষ্ম কোণ হয় বেগ ও ত্বরণের মধ্যবর্তী কোণ, তাহলে ভেলোসিটি উইল ইনক্রিজ। আর যদি স্থূলকোণ হয় তাহলে ভেলোসিটি উইল ডিক্রিজ। এটা দ্বারা কি বুঝছে, ধরো একটা বস্তু এদিকে যাচ্ছে ভিবেগে, এখন এর ত্বরণ যদি ধরো এই দিকে কাজ করে এ, তাহলে কি এই গতির দিকেই একটা পুশ দিচ্ছে না, তাহলে এটা দেখা যাচ্ছে না সূক্ষ্মকোণ। আবার যদি ত্বরণটা এই দিকে কাজ করতো তাহলে দেখো এই গতির বিপরীতে একটা পুশ দিচ্ছে, তার মানে এর বেগ কমাবে। বুঝছো, যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই যে বেগ বাড়াচ্ছে, গতির দিকে একটা পুশ দিচ্ছে। আর যদি স্থূলকোণ হয়, এটা স্থূলকোণ না, এটা সূক্ষ্মকোণ না, তাহলে হচ্ছে বেগটাকে কমাবে। তো এটা বলছে যে যদি স্থূলকোণ অবস্টিউস অ্যাঙ্গেল হয় তাহলে ভেলোসিটি উইল ডিক্রিজ, আর অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্মকোণ হলে ভেলোসিটি উইল ইনক্রিজ। পয়েন্টগুলো তুলছো? ওকে, এখন আমরা যে জিনিস দেখবো সেটা হচ্ছে গতির সূত্রগুলোর পরিবর্তন, ডেরিভেশন অফ ইকুয়েশনস অফ মোশন। আমি ছিলাম হেডিং দাও ডেরিভেশনস অফ ইকুয়েশনস অফ মোশন, ডেরিভেশন অফ ইকুয়েশনস অফ মোশন। তো ফার্স্ট নম্বরে আমরা এর আগে ফার্স্ট লেকচার থেকে আমরা কিছু ফর্মুলা দেখছিলাম। এক নম্বরে হচ্ছে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, আর এ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএস। তো এই তিনটা ফর্মুলা আমরা গত লেকচারে দেখছিলাম, এগুলো আমরা কিভাবে পাইছি? জাস্ট ডেফিনেশন থেকে আমরা এই ফর্মুলাগুলো পাইছি, বেগের বেগের ডেফিনেশন, ত্বরণের ডেফিনেশন। ওকে, তো এগুলো আমরা ইউজ করে আমরা গতির সূত্র দেখবো কিছু। হ্যাঁ, ওকে। তো ফার্স্ট যেই ফর্মুলাটা ডেরিভেশন দেখবো আমরা সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এই ফর্মুলাটার ডেরিভেশন আমরা দেখবো। ওকে, আচ্ছা, এখন আমরা এই 2 নাম্বারটা যদি ইউজ করি, এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, তাহলে এখানে আমরা বলতে পারি ডিভি ইকুয়ালস টু এ ডিটি। এটা লেখা যায়, যারা ক্যালকুলাস পড়ছো তারা জানো এটা করা যায় কেন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমি উভয় পাশে ইন্ডিকেট সাইন নিলাম, যারা ইন্ডিকেশন পড়ছে ওরাও জানো যে এটা করা যায়। আচ্ছা, তো এই সূত্রটার যে এটা একটা কন্ডিশন আছে, এ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এখন দেখো আমাদের ত্বরণ যদি কনস্ট্যান্ট হয়, ত্বরণ কনস্ট্যান্ট না হলে কিন্তু আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারবো না, মাথায় রাখবা। ত্বরণ যদি কনস্ট্যান্ট হয় এটা বাইরে চলে আসবে, আমরা জানি কনস্ট্যান্ট বাইরে চলে আসে, ডিটি ডিভি। হ্যাঁ, এখন লিমিট বসাই, লোয়ার লিমিট ইউ বসাইলাম, আপার লিমিট ভি বসাইলাম, লোয়ার লিমিট 0 বসাইলাম, আপার লিমিট টি বসাইলাম, সময় 0 থেকে টি, আর বেগ আদি বেগ ইউ থেকে শেষ বেগ ভি। এর ইন্টিগ্রেশন ডিভি কি ভি, এটাকে আমি বড় হাতের ভি ধরলাম সাপোজ। তাহলে আপ লিমিট, লোয়ার লিমিট, আপার লিমিট বসাইলাম। তোমরা যারা ইন্টিগ্রেশন করছো এটা জানো কেমনে হয়, ইন্টিগ্রেশন ডিটি টি হয়, ইন্টিগ্রেশন ডিভি ভি হয়। তাহলে এখানে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট হলে ভি মাইনাস ইউ টি মাইনাস 0। তাহলে এখান থেকে লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন
এটা কেন করতে পারছি? একমাত্র যদি এ কনস্ট্যান্ট হওয়ার কারণে লিখতে পারছি। তো এটা মাথায় রাখতে এই সূত্র যখনই আমরা ইউজ করব তখন এ কনস্ট্যান্ট হইতে হবে, নাইলে আমরা ইউজ করতে পারবো না। হ্যাঁ, এটা হলো আমাদের ফার্স্ট ফর্মুলা ডেরিভেশন। এরপর আমরা যে ডেরিভেশনটা দেখবো সেটা হচ্ছে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই ফর্মুলা ডেরিভেশন দেখবো। ওকে, তো এখানেও কন্ডিশন আছে, ত্বরণ কনস্ট্যান্ট হইতে হবে। আচ্ছা দেখি আমরা কি করা যায়। তাহলে আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, বা এখান থেকে লিখতে পারি ডিএস ইকুয়ালস টু ভি ডিটি। উভয় পাশে যদি ইন্টিগ্রেশন নেই, আচ্ছা সব ডিএস। আচ্ছা এখন ভি এর ফর্মুলা কি, যেটা না ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। ভি কে তো আমি অ্যাজ এ ফাংশন অফ টি না ছাড়া আমি ইন্টিগ্রেট করতে পারবো না। ভি কে অ্যাজ এ ফাংশন অফ টি হইতে হবে, এটা তো জানোই যে ভি টি এর ফাংশন না হইলে আমি টি এর সাপেক্ষে যোগজীকরণ করতে পারি না। তো ভি কে টি এর ফাংশন আগে লিখলাম, এই যে যেখানে ইউ কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট শুধু টি আছে, তার মানে এটা একটা ভি টি এর ফাংশন হলো। তাহলে ভি ইকুয়ালস টু আমি ইউ প্লাস এটি যদি লিখি, ডিটি যদি করি, লিমিট বসালাম, ধরো আদি সরণ 0 বসালাম, শেষ সরণ এস বসালাম। হ্যাঁ, ধরলাম আমি এইভাবে আদি টাইম 0 বসাইলাম, শেষ টাইম টি বসালাম। তাহলে এখান থেকে করলে আসে এস মাইনাস 0, আর এটা করলে আসে ইউ ইন্টু টি টি 0 প্লাস এ ইন্টু টি স্কোয়ার বাই 2 টি 0। তাহলে এস ইকুয়ালস টু ইউ ইন্টু টি মাইনাস 0 ইকুয়ালস টু টি প্লাস এ ইন্টু এটা করলে আসবে হাফ এ টি স্কোয়ার। তাহলে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার আসলো। তো এই ফর্মুলা ইউজ করারও কন্ডিশন কি, ত্বরণ কনস্ট্যান্ট হতে হবে, নাহলে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারবো না। এটা খুবই সিনসিয়ারলি মাথায় রাখতে হবে। উফ, এগুলো কিন্তু সবসময় ইউজ করতে পারবো, এই ফর্মুলাগুলো যে কোনো কেসে আমরা ইউজ করতে পারবো, কিন্তু এই ফর্মুলাগুলো সব কেসে ইউজ করতে পারবো না। ওকে, এবার থার্ড নাম্বার ফর্মুলাটা ডেরাইভ করবো, যেটা হচ্ছে ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। এগুলো নোট করো সুন্দরভাবে। ভি স্কয়ার ইকুয়ালস টু ইউ স্কয়ার প্লাস 2as। ওকে, তো এই ফর্মুলা ডেরিভেশন করবো। আচ্ছা, আমরা ওই থার্ড নাম্বার ইকুয়েশন থেকে এইভাবে লিখতে পারি না, এ ডিএস ইকুয়ালস টু ভি ডিভি। এ কনস্ট্যান্ট হলে এ বাইরে চলে গেল, ডিএস 0 থেকে এস। ভি এর মান কি ইউ প্লাস, আচ্ছা ভি এজ এ ফাংশন অফ, এখানে তো ভি এজ এ ফাংশন অফ ভি আছে, দরকার কি। তো ভি এর লিমিট কি বসাবো, ইউ থেকে ভি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএস করলে কি আসে এস, লিমিট 0 থেকে এস। ইন্টিগ্রেশন অফ ভি করলে আসবে কি ভি স্কয়ার বাই 2 ইউ থেকে ভি। ওকে, তাহলে এ এখানে কি আসবে ভি স্কয়ার বাই 2 মাইনাস ইউ স্কয়ার বাই 2। তাহলে এটাকে সাজাইলে এরকম আসছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এটারও কন্ডিশন কি, ত্বরণ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, এই কারণে ত্বরণ বাইরে চলে আসছে। তো এগুলো এই তিনটা হচ্ছে আমার ইকুয়েশনস অফ মোশন, 1 2 3। তো এই গতির এই তিনটা সূত্র আমরা তখন ইউজ করতে পারবো যখন ত্বরণ কনস্ট্যান্ট হবে। খুবই ভালোভাবে মাথায় গাইথা নাও। ওকে, তাহলে আমরা কি দেখলাম যে মোশন বা গতি হচ্ছে তিন ধরনের। একটা হচ্ছে ইউনিফর্ম মোশন, এটা হচ্ছে ইউনিফর্মলি এক্সিলারেটেড, আর একটা হলো নন ইউনিফর্মলি এক্সিলারেটেড। তো যেটা ইউনিফর্ম মোশন, এটার কন্ডিশন ছিল কি ত্বরণ শূন্য।
তো ত্বরণের মান যদি শূন্য হয়, শূন্য তো এক ধরনের কনস্ট্যান্ট, তাহলে আমি এই ফর্মুলাগুলো যদি বসাই ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এটা জিরো হলে ভি ইকুয়ালস টু ইউ, তাহলে এক্ষেত্রে বলা যায় না ভি ইকুয়ালস টু ইউ, দেন এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এখানে যদি এটা জিরো হয় তাহলে এস ইকুয়ালস টু কত হয় ইউটি বা ভিটি, যেটা ইউ ইকুয়ালস টু ভি। তারপর হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস, তাই না, ভি স্কয়ার ইকুয়াল টু টু এস, এটা জিরো হলে ভি ইকুয়ালস টু ইউ আসছে। তার মানে ত্বরণ শূন্য হলে এই দুইটা আমরা ইউজ করতে পারবো, একটা ভি ইকুয়ালস টু ইউ আর একটা হচ্ছে এস ইকুয়ালস টু ভিটি। ওকে, পরেরটা হচ্ছে ইউনিফর্মলি এক্সিলারেটেড, মানে এখানে কি ত্বরণ কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে তো আমরা ফর্মুলাগুলো দেখলাম, এটা হচ্ছে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু এস, এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এটি স্কয়ার, এগুলো হচ্ছে এটার জন্য এই ফর্মুলাগুলো। এবার 3 নম্বর কেস, যেটা হচ্ছে নন ইউনিফর্মলি এক্সিলারেটেড, এখানে ত্বরণ কনস্ট্যান্ট না, ত্বরণ নট ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো এই ক্ষেত্রে আমরা তোমার এগুলো ফর্মুলা একটাও ইউজ করতে পারবো না, এই ক্ষেত্রে আমরা যেগুলো ইউজ করতে হবে সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি, মানে বেসিক ফর্মুলা যেগুলো যেগুলো থেকে এগুলো ডিরাইভে আসছে। এ ইকুয়ালস টু ডিভি বাই ডিটি, এ ইকুয়ালস টু ভি ডিভি বাই ডিএস, এই তিনটা ফর্মুলা ইউজ করতে হবে এই ক্ষেত্রে যদি নন ইউনিফর্মলি এক্সিলারেটেড হয়। ওকে, তো আজকে থিওরি এই পর্যন্তই। এখন আমরা খুব সুন্দর সুন্দর কিছু ম্যাথ প্র্যাকটিসের মাধ্যমে ম্যাথ প্র্যাকটিস করবো এবং থিওরিটাকে আরো স্ট্রং করবো। ম্যাথগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো অনেক কষ্ট করে ভিন্ন ভিন্ন বই থেকে, দেশ বিদেশের বই থেকে বাছাই করা। তো তোমরা ম্যাথগুলো একটু দেখো, মজা পাবো আশা করি। কোশ্চেন দেওয়া আছে এক্স ইকুয়ালস টু 20 প্লাস টি কিউব মাইনাস 12t। A number question. Find position and velocity at t equals to 0. B number question. State whether the motion is uniformly accelerated or not. State whether the motion is uniformly accelerated or not. 3 নম্বর কোশ্চেনটা হলো find the position of the particle when velocity is 0। এই 3টা কোশ্চেন নিজে নিজে ট্রাই করো, আমি সলভ করে দিচ্ছি, ভিডিওটা পজ করে নিজে নিজে ট্রাই করো। তো প্রথম কোশ্চেনটা বলছে ফাইন্ড দ্য পজিশন এন্ড ভেলোসিটি এট টি ইকুয়ালস টু 0। ওকে, তো আমার এখানে পজিশনের ভেক্টর দেওয়া আছে না, সরি পজিশনের ইকুয়েশন দেওয়া আছে না, ভেলোসিটি চাইছে। আচ্ছা, টি ইকুয়ালস টু 0 যদি এখানে বসাই তাহলে পজিশনের তো ইকুয়েশন দেওয়া হয়েছে, এক্স ইকুয়ালস টু 0 বসালে কি আসে, জাস্ট 20 আসে। আচ্ছা, এখন আমার ভি এর ইকুয়েশন দরকার, তাই না, তাহলে আমরা কি জানি ভি ইকুয়ালস টু ডিএস বাই ডিটি বা ডিএক্স বাই ডিটি। এখানে এটা করলে আসবে কত, 20 করলে 0, 3t স্কয়ার মাইনাস 12। হ্যাঁ, তো এই যে ভি এখানে যদি 0 বসাই মাইনাস 12, তো এইগুলো হচ্ছে পজিশন আর ভেলোসিটি আর টি ইকুয়ালস টু 0। বি নাম্বার স্টেট ওয়েদার দ্য মোশন ইজ ইউনিফর্মলি এক্সিলারেটেড অর নট, তাহলে এক্সিলারেশন ইকুয়েশন দরকার। ওকে, ভেলোসিটি ইকুয়েশন আমরা পাইছি, তাহলে এক্সিলারেশন ইকুয়েশন কি, ডিভি বাই ডিটি, এক্সিলারেশন ইকুয়েশন। তাহলে এটা আরেকবার করলে 60 আসে। ওকে, তো এখান থেকে আমরা বুঝতে পারছি এক্সিলারেশন এজ এ ফাংশন অফ টাইম, টাইমের উপর ডিপেন্ড করে এক্সিলারেশন করতে, এক্সিলারেশন কনস্ট্যান্ট না। তো এক্সিলারেশন যেহেতু কনস্ট্যান্ট না, তাহলে এটা হচ্ছে ইউনিফর্মলি এক্সিলারেটেড না, অতএব নন
ইউনিফর্মলি accelerated. C number বলছে find the position of the particle when velocity is 0. Find the position of the particle when the velocity is 0. আগে তাহলে velocity equation কত এটা? V goes to 3t square minus 12. ওকে, তো velocity যদি 0 আসে তাহলে 3t square minus 12 equals to 0. t square equals to 12 by 3 মানে 4. t equals to 2. তাহলে যখন টাইম 2 সেকেন্ড তখন ভেলোসিটি 0 হবে। তো বলছে পজিশন অফ দ্য পার্টিকেল when velocity is 0, তাহলে দ্বিতীয় সেকেন্ডের এর পজিশন কত? তাহলে x of 2 কত আসবে? 20 plus 2 কিউব মানে 8 মানে 24, 20 plus 2 কিউব minus 12 গুণন 2, 20 plus 8 minus 24, 4। ইজি একটা ম্যাথ ছিল, একদম দুধভাত। এগুলো ম্যাথ আসার মতো না, বাট ওই যে বেসিক বিল্ড করার জন্য খুব ইম্পর্টেন্ট। মিশাইলাম। এরপরে নেক্সট কোশ্চেন, আমরা বেশ কয়েকটা কোশ্চেন প্র্যাকটিস করব। তাহলে এটা কি ধরনের কোশ্চেন ছিল? এটা হচ্ছে তোমার নন ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশনের কোশ্চেন ছিল। ভি দেওয়া আছে, এবার দেওয়া আছে 10 প্লাস 2t প্লাস 3t স্কয়ার। এই নাম্বার কোশ্চেনটা বলা হচ্ছে find displacement of the particle from the mean position. Find the displacement of the particle from the mean position at t equals to 1 second displacement at t equals to 0 is 20 meter. B number বলছে find AT acceleration time equation. AT ইকুয়েশন মানে অ্যাক্সিলারেশনের ইকুয়েশনটা চাইছে, এক্সেলেরেশন এজ এ ফাংশন অফ টাইম দিছে। তো আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে? ভিটি ইকুয়েশন দেওয়া আছে, ভি এজ এ ফাংশন অফ টাইম, যেটা ওখানে বলছে এই নাম্বার কোশ্চেনে ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল ফ্রম দ্য মিন পজিশন এট t equals to 1 second if the displacement at t equals to 0 is 20 meter. ওকে, তো আমাদের ভি দেওয়া আছে, ভি থেকে এস চাইছে। ওকে, তো আমরা জানি যে এস থেকে ভিতে যাওয়ার জন্য আমাদের কি করতে হয়? অন্তরীকরণ করতে হয়। আর ভি থেকে এসে আসার জন্য আমাদের কি করতে হবে? যৌগজীকরণ করতে হবে। ভি থেকে আসার জন্য যৌগজীকরণ করতে হবে। ওকে, এস থেকে ভিতে গেলে অন্তরীকরণ করতে হয়, আর ভি থেকে এসে আসলে যৌগজীকরণ। তো আমাদের ভি দেওয়া আছে, এস দরকার, তাহলে আমরা কি করবো? যৌগজীকরণ করবো। তো আমরা জানি v equals to ds by dt, তাহলে ds equals to v dt। ওকে, তো টাইম কত? 0 থেকে অন, আর টাইম যখন 0 তখন ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে কত? 20, আর এই ডিসপ্লেসমেন্টটা ধরলাম x। তাহলে ইন্টিগ্রেশন অফ ds কত হবে? s x 20 ইন্টিগ্রেশন অফ v dt। তো v এর ফাংশনটা কত? 10 প্লাস 2t প্লাস 3t স্কয়ার dt 0 থেকে 1। তাহলে x মাইনাস 20 আসতেছে, এটা করলে কত আসবে? 10t on 0
2t square by 2 on 0, 3t cube by 3 on 0, ওকে। x minus 20, তাহলে এটা করলে আসবে 10, এটা করলে আসবে 2 1, তাহলে এটা করলে আসবে 12, তাহলে x ইকুয়ালস টু -8 যদি কোনো না ক্যালকুলেশন মিস্টেক করে থাকি। এটা ছিল 1 নম্বর কোশ্চেন। এবার 2 নম্বর ফাইন্ড এটি ইকুয়েশন এজ এ ফাংশন অফ টাইম, যেটা ওকে। আমরা ভি থেকে এ তে যাইতে হলে কি করি, আমরা ডিভি বাই ডিটি করি, আবার এ থেকে ভি তে যাইতে হলে কি করি, ইন্টিগ্রেশন অফ এ ডিটি করি। তাহলে আমাদের কি দরকার, ভি এর ইকুয়েশন তো আছে, এ তে যাইতে হবে, তাহলে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে এ অ্যাজ এ ফাংশন অফ টাইম ইকুয়াল টু বের করতে ডিভি অ্যাজ এ ফাংশন অফ টাইম বাই ডিটি, ওকে। তাহলে ডি বাই ডিটি করলে কত আসে, 2 মাইনাস প্লাস 60, এটা হচ্ছে আমার এটি ইকুয়েশন। এটাই অ্যান্সার। কত ইজি একটা কোশ্চেন দেখছো। তোলো কোশ্চেনটা তুলে নাও। ওকে, তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু এটা নন ইউনিফর্মলি এক্সিলারেটেড, টি এর মান কনস্ট্যান্ট না। এরপর আরেকটা কোশ্চেন, এই কোশ্চেনটা এর আগেও আমি ভেক্টরেও করাইছি মনে হয়, তারপর এই চ্যাপ্টারেও এই কোশ্চেনটা না, ভেক্টর করাই নেই মনে হয়, এই চ্যাপ্টারে এই কোশ্চেনটা আগেও করেছি আগের লেকচারে, বাট আবার দিব। টি গোস টু 0 সেকেন্ড সময়ে কোশ্চেনটা তোলো, তুলে করার ট্রাই করো। টি গোস টু 0 সেকেন্ড সময় বেগ 2 মিটার পার সেকেন্ড, টি গোস টু 2 সেকেন্ড সময় বেগ কত, ওকে। তো এই কোশ্চেনটা অনেকে যদি এইভাবে করতে চাও, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ধোকা খাবা, কারণ এখানে ত্বরণ কনস্ট্যান্ট না, তুমি এখানে ত্বরণের মান কত বসাবা। আদিবেগ দেওয়া আছে, ইউ হচ্ছে ধরো 2 দেওয়া আছে, বাট তুমি তো হচ্ছে ত্বরণের মান তুমি এখানে বলতে পারতেছো না, কারণ ত্বরণ কনস্ট্যান্ট না। কনস্ট্যান্ট হলে নিয়ে তুমি এই ফর্মুলা ইউজ করবে, যারা এই ফর্মুলা ইউজ করবে ধরো এরকম কিছু গাধা আছে এইভাবে করবে, এর মান এখান থেকে দেখতে পাচ্ছি 10/2 বা 5, তাহলে এখান থেকে বসাবে 2 প্লাস 5 ইন্টু 2 ইকুয়ালস টু কত আসবে 12, বাট এটা ভুল, এই সলিউশন হচ্ছে ভুল। তো যেহেতু ত্বরণ কনস্ট্যান্ট না, তাহলে আমরা এই ধরনের কোনো ইকুয়েশন ইউজ করতে পারবো না। ওকে, তো দেখি কি ডাটা দেওয়া আছে, এর ইকুয়েশন দেওয়া আছে, এর গ্রাফ দেওয়া আছে, এখান থেকে আমরা জানি y ইকুয়ালস টু mx যদি অ্যাপ্লাই করি, তাহলে y এর জায়গায় কি a, ঢাল কত, লম্ব বাই ভূমি 10/2, তার মানে ঢাল হচ্ছে 5t, এটা হচ্ছে a এর ইকুয়েশন দেওয়া আছে। তো a এর ইকুয়েশন থেকে আমাদের কি দরকার, বেগ দরকার, হ্যাঁ। তাহলে a থেকে v তে যাইতে হবে, আচ্ছা তাহলে আমরা ইন্টিগ্রেশন করতে হবে। আমরা কি জানি, dv ইকুয়ালস টু a dt, আদি বেগ কত 2, শেষ বেগ ধরলাম আমাদের বের করতে বলছে, যেটা আমি ভি ধরলাম, সময় কত 0 থেকে 2, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিভি হবে ভি, তাহলে এখানে কি হবে ভি, ভি টু আপার লিমিট ভি লোয়ার লিমিট টু ইন্টিগ্রেশন অফ এ, এর মান কত 5t, তাহলে 5t এ ইন্টিগ্রেশন করলে এরকম হবে 5t স্কয়ার বাই 2, 0 থেকে 2, ভি মাইনাস 2, 5t স্কয়ার বাই 2, এটা করলে আসে 4/2,
4/2 তাহলে 5 × 2, তাহলে ভি কষ্ট আসতেছে 12। তো এটা হচ্ছে এটার অ্যান্সার। কোইন্সিডেন্সলি এই অ্যান্সারের সাথেও মিলা গেছে। না, নাই। যাই হোক, কোইন্সিডেন্সলি এখানে ভুলভাল করছে, এটার সাথে মিলা গেছে। এটা হবে এটার অ্যাকচুয়াল মেথড সলিউশন করার, আর এটার অ্যাকচুয়াল অ্যান্সার সলিউশনের। ওকে, এরপরে হচ্ছে হেডিং দাও ইকুয়েশনস অফ মোশন ইন ভেক্টর ফর্ম। আজকে লাস্ট টপিক, ইকুয়েশনস অফ মোশন ইন ভেক্টর ফর্ম। হেডিং দিছো ইকুয়েশনস অফ মোশন ইন ভেক্টর ফর্ম। ওকে, তো আমরা 9-10 এ ভেক্টর ফর্মটা দেখি নাই, ইন্টারমিডিয়েট এসে এখন প্রথম আমরা এটার ভেক্টর ফর্মগুলো দেখব। তো ফার্স্ট ইকুয়েশন, v equals to u plus at। এটা এখানে টি তো আর ভেক্টর না, যেগুলো ভেক্টর ওগুলো ভেক্টর চিহ্ন। s equals to ut plus half at square। v square equal to u square plus 2as। v square equal to u square plus 2। এই তিনটা হচ্ছে ভেক্টর ফর্ম, এগুলো এটার ইকুয়েশন তুলে নাও সবাই। তো এখন আমরা এই ইকুয়েশনগুলো রিলেটেড কিছু ম্যাথ করব, করলে আমাদের আজকের লেকচার শেষ হবে। আমাদের এখানে কয়টা ম্যাথ আছে? 4টা ম্যাথ আছে। এই 4টা ম্যাথ করতে পারলে আমাদের চ্যাপ্টার লেকচার শেষ। লেখো। খুবই ইম্পর্টেন্ট ম্যাথগুলো, ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশন অফ আ পার্টিকেল at t equals to 0 আর 2i cap plus 3j cap meter per second and 4i cap plus 2j cap meter per second. Find the velocity and displacement of t goes to the second। তো আমাদের ইউ আর ভি, ইউ আর এ এর মান দেওয়া আছে যখন টি ইকুয়াল টু 0। ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট অফ পার্টিকেল এট টি ইকুয়াল টু 0। তো এটা কি আদি বেগ না? টি ইকুয়াল টু বলা আছে যে ফাইন্ড ভেলোসিটি এক্স এর সময় পার্টিকেল এট টি ইকুয়াল টু 0। যখন সময় শূন্য তখন বেগ এটা, তার মানে এটা আদি বেগ এবং ত্বরণ এটা। আচ্ছা, এখান থেকে আমরা দিচ্ছি ত্বরণটা কনস্ট্যান্ট, বাঁচা গেল ত্বরণ কনস্ট্যান্ট, আমরা ইকুয়েশনগুলো ইউজ করতে পারবো। ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট টি ইকুয়াল টু 2 সেকেন্ড। ভেলোসিটি তাহলে ভি ইকুয়াল টু আমরা কি জানি, ইউ প্লাস এটি। ইউ কত? 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ
প্লাস এ এর মান কত 4 আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ গুণ 2 তাহলে কত আসবে আর 10 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ। এটা হচ্ছে তোমার ভেলোসিটি। তারপর ডিসপ্লেসমেন্টও চাইছে, তাহলে ডিসপ্লেসমেন্ট ইকুয়েশন কি এস ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। তাহলে ইউর সাথে যদি 2 গুণ করি 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ ইন্টু 2 তাহলে 4 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ হাফ এ এর সাথে যদি আমি 2 গুণ করি তাহলে 8 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ। তাহলে এটা কাটলে 4 আসবে। আচ্ছা এখানে 2 স্কয়ার ছিল তাই না, 8 না 4, তাহলে এটা হবে 16 আর এটা হবে 8। তাহলে এটা আসতেছে 12 আই ক্যাপ প্লাস 10 জে ক্যাপ। বুঝছো, আশা করি এটা ইজি একটা ম্যাথ ছিল একদম। দেখছো এখানে আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারলাম, একমাত্র ত্বরণ কনস্ট্যান্ট এই কৃপায়। এরপরের কোশ্চেনটা, এটা আরেকটু হার্ড। ম্যাথগুলো আমাদের কাছে অতটা কঠিন লাগতেছে না, কারণ আমরা একদম বেসিক থেকে আস্তে 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 আগাচ্ছি। ধরুন হঠাৎ করে যে ম্যাথগুলো দেখবো ওর কাছে একটু কঠিনই লাগবে, আর আমরা অনেক ডিটেলসে শিখতেছি তো এই জিনিসগুলো। এবার ভেলোসিটি দেওয়া আছে 2t আই ক্যাপ প্লাস 3t স্কয়ার জে ক্যাপ। মিটার পার সেকেন্ড। At t equals to 0 second, the particle starts from coordinates find acceleration of the particle at t equals to 1 second। পরের কোশ্চেনটা হচ্ছে position vector and coordinates of the particle at t equals to 2 second। তো কোশ্চেনটা সবাই একটু ট্রাই করো। আমাদের ভেলোসিটির ইকুয়েশন দেওয়া আছে অ্যাজ এ ফাংশন অফ টাইম। তো বলা আছে at t equals to 0 second the particle starts from the coordinates 2,4 মিটার। মানে যখন সময় শুরু তখন বস্তুটার অবস্থান ছিল 2,4 বিন্দুতে। তো বলছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল এট টি ইকুয়ালস টু 1 সেকেন্ড। আচ্ছা এক নম্বরের কোশ্চেনটাতে আমাদের কিছুই না, জাস্ট ভি থেকে অ্যাক্সিলারেশন দিতে না। তো এই নাম্বারটা একটু ট্রাই করি। তাহলে আমরা অ্যাক্সিলারেশন যদি বের করতে চাই এটার অন্তরীকরণ করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে অ্যাক্সিলারেশন করতে চাইলে। টুটির করলে আসবে শুধু টি 2 আর 3t স্কয়ার করলে আসবে 6t। তো এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনের ইকুয়েশন। এখন বলছে অ্যাক্সিলারেশন অফ দ্য পার্টিকেল এট 1 সেকেন্ড। তাহলে a ইকুয়ালস টু 1 সেকেন্ডে কত আসবে, এটা 1 বসাইলে এখানে 2 আই ক্যাপ প্লাস 6 জে ক্যাপ মিটার পার সেকেন্ড। এটা কেমন বুঝলা? আচ্ছা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্সিলারেশনটা কিন্তু
কনস্ট্যান্ট না, মানে নন ইউনিফর্মলি এক্সিলারেটেড মোশন, এখানে আমরা গতির কোনো সূত্র ইউজ করতে পারবো না, আমাদের ওই যে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন করে করতে হবে। এখন পরের কোশ্চেনটা একটু ঝামেলার, সেটা বলছে পজিশন ভেক্টর এন্ড কোঅর্ডিনেটস অফ দ্য পার্টিকুলার টি ইকুয়ালস টু 2 সেকেন্ড। এটা আবার কি জিনিস? পজিশন ভেক্টর এবং কোঅর্ডিনেটস অফ দ্য, ধরো এটা আমার স্থানাঙ্ক, তো বস্তুটা টি ইকুয়ালস টু যদি কত ছিল 2,4, 2,4 এখানে ছিল। হ্যাঁ, তো টি ইকুয়ালস টু 2 সেকেন্ডে এর অবস্থান ভেক্টর এবং স্থানাঙ্ক কত, তাহলে এটার কত ছিল 2,4। তো ধরো এইখান থেকে এখানে গেছে, তাইলে এই বিন্দুর যে এক্স ওয়াই এটা হচ্ছে আমার কোঅর্ডিনেটস, আর পজিশন ভেক্টর হবে এই যে এইটা, এটা হবে এর পজিশন ভেক্টর। ওকে, তো ট্রাই করি ম্যাটটা। ওকে, আচ্ছা, তো আমাদের এখন দেখো ভেলোসিটির ইকুয়েশন আমাদের দেওয়া আছে, আমাদের দরকার হচ্ছে তোমার পজিশন। তো ভেলোসিটি থেকে আমাদের পজিশন বা ডিসপ্লেসমেন্ট যাওয়ার ফর্মুলা কি? ইন্টিগ্রেশন। তাহলে আমরা জানি ডিএস ইকুয়ালস টু ভিডিটি। ওকে, তো ডিএস ইনিশিয়ালি কোন পয়েন্টে ছিল? 2, ওয়েট, তো ভি ভেক্টরটা আমি যদি এখানে বসাই, হ্যাঁ ঠিক আছে, তো ডিএস ইনিশিয়ালি ছিল 2,4 বিন্দুতে, ধরলাম ফাইনালি গেছে এক্স কমা ওয়াই বিন্দুতে। ভালো করে দেখো, এটা 2t i ক্যাপ প্লাস 3t স্কোয়ার জে ক্যাপ, টি এর মান কত? 0 থেকে 2 ডিটি। আমি যদি এখানে ইন্টিগ্রেশন করি তাহলে আসবে হচ্ছে 2t স্কোয়ার বাই 2, 0 থেকে 2 প্লাস 3t কিউব বাই 3, 0 থেকে 2। ইন্টিগ্রেশন অফ ডিএস করলে আমাদের আসে জাস্ট এস। আচ্ছা, এটাকে আমি এইভাবেই রাখলাম। ওকে, তাহলে এখান থেকে আসলে কত? এটা কাটা যায়, 4 প্লাস 2 কিউব ইকুয়ালস টু 8, 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এটা আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর, মানগুলো আগেই না অবশ্যই, এটা হচ্ছে আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। ঠিক আছে, তো আমরা এই ভেক্টরটা যেটা আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর, এই ভেক্টরটা পাইছি 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ। এখন এটাই ছিল আমাদের আচ্ছা, এখন আমরা পজিশন ভেক্টর তো এখনো পাই নাই, এটা আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তো আমাদের এখন দরকার পজিশন ভেক্টর। তো ইনিশিয়ালি শুরুতে আমাদের পজিশন ভেক্টরটা কত ছিল? আর ইনিশিয়াল 2i ক্যাপ প্লাস 4j ক্যাপ, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল পজিশন ভেক্টর, আর এটা হচ্ছে আমাদের ফাইনাল পজিশন ভেক্টর। দেন আমাদের ডিসপ্লেসমেন্ট ভেক্টর এস ইকুয়ালস টু কত? 4i ক্যাপ প্লাস 8j ক্যাপ। আচ্ছা, তাহলে আমাদের আমরা বলতে পারি না যে এইটা প্লাস এইটা ইকুয়ালস টু এইটা, ত্রিভুজ সূত্র থেকে ট্রায়াঙ্গেল রাখতে। তাহলে আমাদের ফাইনাল পজিশন ভেক্টর ইকুয়ালস টু ইনিশিয়াল পজিশন ভেক্টর প্লাস ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে এই দুটো যোগ করলে কত হয়? 6i ক্যাপ প্লাস 12j ক্যাপ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের টি ইকুয়ালস টু 2 সেকেন্ডের অবস্থান ভেক্টরটা।
এখন তাহলে কোঅর্ডিনেটস অফ দ্য পার্টিকেল এট 2 ইকুয়ালস টু 2 সেকেন্ড, তাহলে কোঅর্ডিনেট কত হবে? কোঅর্ডিনেট হবে 6,12, এটা হচ্ছে আমাদের কোঅর্ডিনেট, আর এটা হচ্ছে আমার পজিশন ভেক্টর। বুঝছো? ওকে, ভালো ম্যাথ ছিল। এরপরে আরেকটা ম্যাথ, এই ম্যাথটা একটু বড়। একটি কণার দ্রুতি 50 মিটার পার সেকেন্ড কণাটি equals to 3, -7 বিন্দু হতে 7i cap -24 j cap এর দিকে যাচ্ছে। 3 সেকেন্ড পরে 10 কেজি ভরের কণাটির ওপর 50 cap প্লাস 40 j cap বল কাজ করলে বল প্রযুক্ত হবার 2 সেকেন্ড পর কণাটির অবস্থান ভেক্টর নির্ণয় করো। সেম কোশ্চেন আগের মতোই, আমাদের এবারও পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর চাইছে। ওকে, বাট এই কোশ্চেন একটু ডিফিকাল্ট। আচ্ছা, ডাটাতে কি দেওয়া আছে? কণাটির দ্রুতি, দ্রুতি হচ্ছে কি ভেলোসিটি ভেক্টরের মান 50। এখন বলা হচ্ছে কণাটি ইনিশিয়ালি কোথায় ছিল? 3, -7 বিন্দুতে। 3, -7 বিন্দু ধরলাম, এটা হচ্ছে 3, -7 বিন্দু থেকে কই যাচ্ছে? 7i cap -24 j cap। 7i cap ধরো এইদিকে যাচ্ছে, এটা হচ্ছে 7i cap -24 j cap এর দিক। তো যাচ্ছে 3 সেকেন্ড পরে, তো 3 সেকেন্ড তো 3 সেকেন্ড যাওয়ার পরে 3 সেকেন্ড পরে ধরো এখানে আসছে। 3 সেকেন্ড যাওয়ার পরে কণাটির উপর 10 কেজি ভরের একটি 3 সেকেন্ড পরে 10 কেজি ভরের কণাটির উপর একটি এত বল কাজ করলে, নিউটন দেওয়া আছে। বল প্রযুক্ত হওয়ার 2 সেকেন্ড পর কণাটির অবস্থান ভেক্টর কত? ধরো এখানে আসার পর বল প্রয়োগ হয়েছে, হওয়ার পরে ধরো এখানে গেছে, আবার বলের দিকে সমান হবে। তাহলে এই যে ফাইনাল যে তোমার পজিশন ভেক্টরটা, এটা আস্ক করা হয়েছে। একটু ডিফিকাল্ট কোশ্চেন, তো ট্রাই করি। তো আমাদের এটা হচ্ছে ভি এর মান 50 দেওয়া আছে। ওকে, তাহলে ভি ভেক্টর কত হবে? দেখো, আমরা জানি বস্তু যেদিকে যায় তার বেগের দিকে ওইদিকে হয়। তো বেগের মান 50 এবং বস্তুর গতির দিক দেওয়া আছে এটা, এত এর দিকে যাচ্ছে। তাহলে বস্তুর বেগ ভেক্টরটা কত হবে? 50 গুণন ওই দিকটা, ওই ভেক্টরটার দিক কত? এটা একক ভেক্টর, i cap -24 j cap √7 স্কয়ার প্লাস 24 স্কয়ার করলে আসবে এরকম 50 গুণন 7i cap -24 j cap, এটা করলে 7 আর 24 করলে মোস্ট প্রবাবলি 25 হয়। 7 স্কয়ার প্লাস 24 স্কয়ার 25 হবে।
তাহলে এখানে হবে 14 আই ক্যাপ মাইনাস 48 জে ক্যাপ, এটা হচ্ছে বেগ ভেক্টরের মান। ওকে, তাহলে 3 সেকেন্ড পরের অবস্থান যদি আমি বের করতে চাই, তাহলে আমরা কোনো ত্বরণ ছিল না প্রথম 3 সেকেন্ড, তাহলে এস ইকুয়ালস টু ভিটি, এটা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এটা হলে আমরা 3 সেকেন্ড পরের অবস্থান পাবো। আচ্ছা, এটা হচ্ছে 3 সেকেন্ড এটা সরণ, যেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ভেক্টর। তাহলে ভি, এটার সাথে 3 গুণ করলে 3 × 4 = 42, 42 আই ক্যাপ মাইনাস 48 গুণন 3 144, এটা হচ্ছে 3 সেকেন্ডের সরণ। ওকে, তো 3 সেকেন্ডের সরণ, তাইলে আমরা জানি ফাইনাল 3 সেকেন্ড পরের পজিশন ভেক্টর কত হবে, F3 বললাম, ইনিশিয়াল প্লাস ডিসপ্লেসমেন্ট, এটা করলে আমরা 3 সেকেন্ড পরের অবস্থানটা পাচ্ছি। তাহলে এটার সাথে আমার কত যোগ করতে হবে, 3 আই ক্যাপ প্লাস ইনিশিয়াল পজিশন, এটা 3 আই ক্যাপ প্লাস মাইনাস 7 জে ক্যাপ প্লাস 42 আই ক্যাপ 144 জে ক্যাপ। তাহলে এটা করলে আসতেছে 45 আই ক্যাপ মাইনাস 151 জে ক্যাপ। এটা হচ্ছে তোমার 3 সেকেন্ড পরের পজিশন, তার মানে এটা 45 কমা মাইনাস 151 বিন্দুতে আছে 3 সেকেন্ড পরে। ওকে, তো আমি বাম সাইডটা মিশালাম। আচ্ছা, বলের মান কত দেওয়া আছে, বল দেওয়া আছে হচ্ছে 50 আই ক্যাপ প্লাস 40 জে ক্যাপ। তাহলে ত্বরণ কত হবে, F/m, 10 দ্বারা ভাগ গেলে 5 4 জে ক্যাপ। হ্যাঁ, এটা হচ্ছে ত্বরণ। এখন এই ত্বরণটা কাজ করছে কতটুকু, 2 সেকেন্ড যাবো। হ্যাঁ, ওকে, তাহলে এখন বলছে 2 সেকেন্ড পর কণাটির অবস্থান নির্ভর। আচ্ছা, তো আবার যদি আবার সরণ বের করতে হবে, এস ইকুয়ালস টু ইউটি হাফ এ টি স্কোয়ার। এখন 3 সেকেন্ড পরের যে বেগটা আসছিল আমাদের, 3 সেকেন্ড পরের বেগটা আসছিল আমাদের আচ্ছা, আদিবেগ তো এটা চেঞ্জ হয়নি, আদিবেগ তো ওইটাই ছিল, আমাদের বেগ ছিল হচ্ছে তোমার 14 আই ক্যাপ মাইনাস 48 জে ক্যাপ। এটা হচ্ছে আমার বেগ ভেক্টরটা ছিল, আমি মিশাইছি যেটা, এটা ছিল আমাদের বেগ ভেক্টর। তো আদিবেগ কত, এখানে 14 আই ক্যাপ মাইনাস 48 জে ক্যাপ গুণন 2, এবার প্লাস হাফ গুণন ত্বরণ কত 5 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ গুণন 2 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার এটা কাটা, 28 আই ক্যাপ মাইনাস 96 জে ক্যাপ প্লাস 10 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ। তাহলে এখানে কত আসতেছে 38 আই ক্যাপ মাইনাস 88 জে ক্যাপ। ওকে, এখন তাহলে আমার ফাইনাল পজিশন ভেক্টরটা দরকার। এটার জন্য আমরা এই পজিশনের সাথে নতুনটা যোগ করব, পঞ্চমতম সেকেন্ড, এই 3 সেকেন্ড পরেরটা ছিল। তাহলে আর ফাইনাল 5 পঞ্চমতম সেকেন্ডের পজিশন ভেক্টর কত হবে, আর 3 নম্বর সেকেন্ড প্লাস পরের সরণ, যেটা হচ্ছে পরের সরণে যেটা, তাহলে আগেরটা কত ছিল 45 আই ক্যাপ মাইনাস 151 জে ক্যাপ প্লাস
38 I cap minus 88 J cap। তাহলে এই দুটো যদি আমি যোগ করি 45 আর 38, 45 প্লাস 38 83 I cap মাইনাস 151 মাইনাস 88 151 239। যাক মিলছে আলহামদুলিল্লাহ, এট লাস্ট মিললো। তাহলে অঙ্কটা কিরকম ছিল আবার একটু দেখি। এরকম একটা স্থানাঙ্ক ব্যবস্থা শুরুতে এই বিন্দুতে ছিল, প্রথম 3 সেকেন্ড কোনো ত্বরণ ছিল না, সমবায় গেছে, ধরলাম এইখান থেকে এইখানে গেছে, হ্যাঁ, যে এই পজিশনে পৌঁছেছে। এই পজিশনটা কত ছিল 3, -7, আর এই পজিশনটা কত ছিল 45, -151। এরপরে কি হয়েছে, এটা ছিল আমাদের প্রথম সরণটা। এইখান থেকে বল কাজ করছে 2 সেকেন্ড যাবত, 2 সেকেন্ড যাবত বল কাজ করার পর ধরো এরকম কোথাও একটা গেছে, বা ধরো এইদিকেই আসছে, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের সেকেন্ড সরণটা। এই জায়গাটুকে বল কাজ করছে, এই জায়গাটুকে বল কাজ করে না। এটা হচ্ছে তোমার 3 সেকেন্ডের, এটা হচ্ছে 2 সেকেন্ডের। তো এই পজিশনটা হচ্ছে তোমার কত 83, -239। এইটাই আমার আজ করা হচ্ছে, যে এই যে পজিশন ভেক্টরটা, অবস্থান ভেক্টর নির্ণয় করো 2 সেকেন্ড পর। তো ম্যাথটা তুলো সবাই, এরপর আমরা আজকে লাস্ট ম্যাথ দেখবো। A particle of mass 1 kg has a velocity of 2 meter per second. A constant force of 2 Newton acts on the particle for 1 second in a direction perpendicular to its initial velocity. To its initial velocity. Find the velocity and displacement of the particle at the end of 1 second. Find the velocity and displacement of the particle at the end of 1 second. তো বলেছে পার্টিকেল অফ মাস 1 কেজি, 1 কেজি ভরের কোনো বস্তু, বেগ 2, আর কনস্ট্যান্ট ফোর্স অফ 2 নিউটন অ্যাক্টস অন দ্য পার্টিকেল ফর 1 সেকেন্ড ইন এ ডিরেকশন পারপেন্ডিকুলার টু ইটস ইনিশিয়াল ভেলোসিটি। ফাইন্ড দ্য ভেলোসিটি। আচ্ছা, ধরলাম একটা বস্তু আছে, এদিকে যাচ্ছে কত বেগে 2 মিটার পার সেকেন্ড বেগে। এরপর একটা ধ্রুব বল কাজ করছে 2 নিউটন মানের। আচ্ছা, বল ধ্রুব, বস্তুর ভর 1 কেজি, তার মানে ত্বরণ কত? ত্বরণ হচ্ছে তোমার 2/1 = 2। ওকে, তো ত্বরণও কনস্ট্যান্ট, তার মানে আমরা ওই গতির সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। তো ত্বরণটা কাজ করছে কত x on the particle for 1 second। ত্বরণ এইদিকে, ওকে, ত্বরণের মান কত 2। তাহলে আমরা আদি বেগ কত কোশ্চেনের ধরলাম 2 i cap।
যেহেতু লম্বভাবে বলছে 2 জ্যাকব। তো বলছে ফাইন্ড দ্য ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট দ্য এন্ড অফ 1 সেকেন্ড। ভেলোসিটি এন্ড ডিসপ্লেসমেন্ট, তাহলে ভি ইকুয়ালস টু কত, ইউ প্লাস এটি। ইউ কত, 2 i ক্যাপ, এ কত, 2 j ক্যাপ, গুণন টি কত, 1। তাহলে 2 i ক্যাপ প্লাস 2 j ক্যাপ, তাহলে ভেলোসিটি এট দ্য ইন 1 সেকেন্ড √2 স্কয়ার প্লাস 2 স্কয়ার √8। এখন ডিসপ্লেসমেন্ট অফ দ্য পার্টিকেল এট দ্য এন্ড অফ 1 সেকেন্ড, তাহলে এস ইকুয়ালস টু কত, ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। ইউ কত, 2 i ক্যাপ, গুণন টি এর মান কত, 1, হাফ এ 2 j ক্যাপ, গুণন টি এর মান কত, 1। তাহলে এটা কত, 2 i ক্যাপ প্লাস j ক্যাপ, তাহলে এস এর মান কত, √5। তাহলে একটা √8, একটা √5। আবার গেল, বুঝছো, 1 কেজি ভরের কোনো বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছিল। তো আদিবেগ দেওয়া আছে 2, ত্বরণ এর সাথে লম্বভাবে কাজ করছে 2 ভাগে, তাহলে ভি ইকুয়ালস টু হয় ক্যালকুলেট করতে পারি। তো এই ছিল আজকের লেকচার, শেষ এখানেই।